that Hindenburg has shut down its shop and wound up its operations, that it was nothing more than a motivated, sponsored, organized, targeted attack directed to destabilize the Indian economy? ভারতের বিরুদ্ধে লাগতে এসে ঝাঁপ বন্ধ হয়ে গেল হিন্ডেনবার্গ রিপোর্টের। ভারতবর্ষের লোকসভা ভোট এলেই বেশ কিছু সংস্থা উঠে পড়ে চলে আসে ভারতের বিরুদ্ধে বা ভারতের সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে কিছু না কিছু একটা বানিয়ে গল্প দেওয়ার জন্য। এই যেমন হিন্ডেনবার্গ রিপোর্ট 2017 সালে এই সংস্থাটা তৈরি হলো, ঠিক 2019 সালের ভারতের লোকসভা ভোটের 1.5 থেকে 2 বছর আগে। 2019-এর লোকসভা ভোটে পরিবর্তনের চেষ্টা হলো, পরিবর্তন হলো না। তারপর এই যে হিন্ডেনবার্গ রিপোর্ট আর ভারত সম্পর্কে তেমন কিছু ট্যাপও করলো না, তারা বিভিন্ন দেশের অন্যান্য কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আবার ভারতবর্ষে তারা নজর দিল কবে? 2023-এ, 2024-এর লোকসভা ভোটের ঠিক আগে, এবং তারা এই আদানিদের বিভিন্ন কেলেঙ্কারি ফাঁস করলো এবং সেই কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে এনে বুঝিয়ে দেওয়া হলো যে আদানিরা শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছে এবং বিজেপি এবং মোদী সরকার তার পিছনে আছে। যদিও তদন্তে বা রিপোর্টে, ভারত সরকারের তদন্তে বা অন্যান্য রিপোর্টে কিছুই উঠে এলো না। আদানিদের অনেক শেয়ারের দর কমে গেল, প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির ভোট কমে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এবং যার ফলে এবার কি হলো? এবার সেই হিন্ডেনবার্গ রিসার্চ আর তারা রিসার্চ করবেই না। কি করে করবে? ভোট তো আবার 2029-এ। আর কি হলো? হিন্ডেনবার্গ রিসার্চ ঝাঁপ বন্ধ করে দিল। এবার কার পালা? সোরাসের পালা। সোরাসের এই অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন কি এবার বন্ধ হতে চলেছে? সবটা শোনাবো আপনাদের, দেখাবো কে কি বলছেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের সবচেয়ে বড় খবর যে এই গৌতম আদানি গোষ্ঠীর শেয়ারের দাম চচ্চর করে বাড়ছে। আজকে দেখলাম এই আদানি শিল্প সংস্থার প্রতিটি শেয়ার গড়ে প্রায় 9% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আদানিদের যে পাওয়ার স্টকের যে লেনদেন আছে সেই বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় 600 টাকায় চলছে। অন্যদিকে গ্রিন এনার্জি, আদানি এন্টারপ্রাইজ অ্যান্ড আদানি টোটাল গ্যাসের মতন সংস্থাগুলির শেয়ারের দাম বেড়েছে প্রায় 8.8%, কোনোটা 7.7%, কোনোটা 8%। এই কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন যথাক্রমে 1126, 2569, 709 টাকা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খোঁজ রেখে কি লাভ? আদানিদের শেয়ারের দর চচ্চর করে বাড়ছে কেন? কারণ কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আদানিদের পৌষ মাস, কার সর্বনাশ হয়েছে? হিন্ডেনবার্গ রিসার্চ। এরা নিজেদের সংস্থায় লাল বাতি জ্বেলে দিয়েছে। আমেরিকায় যে শর্ট সেলার সংস্থা ছিল হিন্ডেনবার্গ রিসার্চ, তারা আজকে ঝাঁপ বন্ধ করে দিল এবং সেটার খবর পেয়েই শেয়ার বাজারে শিল্পপতি গৌতম আদানির শেয়ারের একেবারে ঝড় উঠে গেছে। প্রত্যেকটা শেয়ারের দাম বেড়েছে, প্রত্যেকটা। আপনারা জানেন 2023-এ এই হিন্ডেনবার্গ রিসার্চে বলা হয়েছিল যে আদানি গোষ্ঠী তাদের শেয়ারের দাম দুর্নীতি করে বাড়িয়ে রেখেছে এবং সেখানে ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী মোদীকেও টানা হয়েছিল। কি রেজাল্ট বেরিয়েছিল? রেজাল্ট হয়েছিল আদানিদের প্রত্যেকটা শেয়ারের দর অত্যন্ত কমে গিয়েছিল এবং ভোটের সেই আগে সেই ইস্যুগুলোতে যে বিজেপির যে ডাক দেওয়া হয়েছিল আবকি বার 400 পার, সেখান থেকে 240-ই থেমে গিয়েছিল। এটাও অন্যতম কারণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন যে বিজেপির ভোট কমেছে এই হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর শেয়ারে হেরফের এবং সেখানে মোদীকে টানার জন্য। সেই হিন্ডেনবার্গ রিপোর্ট 2017 সালে এই হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠা করেন নাথান অ্যান্ডারসন বলে একজন। তিনি আবার ইসরায়েলে অ্যাম্বুলেন্স চালকের কাজ করতেন। হঠাৎ তিনি হিন্ডেনবার্গ রিসার্চ খুলে ফেললেন 2017-তে। 2019-এর নির্বাচনে কিছু করতে পারলেন না। 2023-এর নির্বাচনের ঠিক 1 বছর আগে আদানিদের শেয়ার নিয়ে রিপোর্ট দিলেন এবং সেই আদানিদের কেলেঙ্কারি নাকি ফাঁস করেছিলেন। পরবর্তীকালে অবশ্য এই শেয়ার বাজার সংক্রান্ত তদন্ত রিপোর্টে কোনো কিছুই উঠে আসেনি। এই সংস্থা এবার 2025-এর 15ই জানুয়ারি এই হিন্ডেনবার্গ রিসার্চের দপ্তরে তালা ঝুলে গেল। ভারতের পরের লোকসভা ভোটটা অনেক দূরে, 2029-এ। মাঝের 4 বছর করবেটা কি? তালা ঝুলে গেল কারণ সেখানে আর স্পন্সর আসছে না, তাদের সবকিছু কমে গেছে।
তাদের শেয়ারের দরও একদম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এবং এই যে হিন্ডেনবার্গ রিসার্চ যেটা ছিল, এখানে দাবি করা হয়েছিল যে 2024 লোকসভা ভোটের ঠিক আগে 2023 এই রিপোর্ট বেরিয়েছিল যে আদানি গোষ্ঠী কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ারের দর বাড়িয়েছে, তাদের স্টকের হিসাবে যথেষ্ট গরমিল রয়েছে, আমদানির খরচ বেশি দেখিয়ে নথি তৈরি করেছে এবং ঘুরপথে নিজের সংস্থার শেয়ার কিনে কৃত্রিমভাবে দাম বাড়ানোর মতন মারাত্মক অভিযোগ তোলে এই নাথান অ্যান্ডারসনের রিসার্চের এই সংস্থাটা, হিন্ডেনবার্গ রিসার্চ। পরবর্তীকালে তদন্তে প্রমাণিত হয় এর একটাও তথ্য প্রমাণিত হয়নি। আদানি গোষ্ঠী পরিষ্কার অস্বীকার করে, ভারত সরকার তদন্ত কমিটি বসায় এবং এই তদন্ত কমিটিতে এই যে সমস্ত অভিযোগ উঠেছিল একটাও প্রমাণ হয়নি। কিন্তু এই রিপোর্ট বেরোনোর পর কিন্তু আর্থিক বিপর্যয় আটকাতে পারেনি গুজরাটের এই শিল্পপতি আদানি গোষ্ঠী, যারা এই মুহূর্তে তেল থেকে শুরু করে বিমান থেকে শুরু করে একেবারে ড্রোন সব ব্যবসাতেই আছে। আদানিদের সমালোচনা করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, আবার সেই কংগ্রেসের আমলেই কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যে আদানিদের সঙ্গে ব্যবসা করছে তাদের সরকাররা। এই রাজ্যের তৃণমূলের সঙ্গে আপনারা জানেন তাজপুর পোর্টেও কাজ করেছে এই আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্ট, সেখান থেকে যেটা বিজেপির তরফ থেকে সমালোচনা করা হয়েছিল এবং বিজেপির নেতা রবিশঙ্কর প্রসাদ কি জানিয়েছিলেন শনিবারে রিপোর্ট বের হয়, রবিবারে হইচই হয়, সোমবারে স্টক এক্সচেঞ্জে দর কমে যায়। কি বলেছিলেন রবিশঙ্কর প্রসাদ, ছোট্ট করে শুনুন। The Congress party, its allies and its closest allies, the Toolkit gang, have conspired together to usher in economic anarchy and instability in India. देश में आर्थिक अराजकता और आर्थिक अस्थिरता स्वाभाविक है। हिंडनबर्ग इज अगेन एट द सेम गेम। ये रिपोर्ट शनिवार को रिलीज होती है, रविवार को हल्ला मचता है ताकि सोमवार को पूरे कैपिटल मार्केट को अस्थिर कर दिया जाए। एक पूरा स्टैट्यूटरी स्ट्रक्चर है कि भारत के कैपिटल मार्केट को किस तरह से मैनेज किया जाए। अब मैं एनआरकी के कुछ उदाहरण आपको देना चाहता हूं। मैंने जानबूझ के जिम्मेवारी से इकोनॉमिक एनआरकी के शब्दों का प्रयोग किया है। पहले हिडनबर्ग की रिपोर्ट आई थी, आपको मालूम है, उसकी डेट आपको मालूम है कि जनवरी में ऑर्डर आया था सुप्रीम कोर्ट का, 24 में 22 इंक्वायरी कंप्लीट हो गई थी, बाद में एक और कंप्लीट हो गई। तो वो एक लीगल प्रोसेस है जो सुप्रीम कोर्ट के आदेश से चला है। अच्छा होता जो राजीव गांधी और कांग्रेस के लोग जेपीसी की बात करते हैं, बड़े वकीलों की फौज है उनके साथ, तो पेश हो जाते उसी में, इंटरवेन करते उसमें, कुछ नहीं किया। उसके बाद हिंडनबर्ग को नोटिस दी जाती है जुलाई में कि आपने जो आरोप लगाया कानून के विरोध में, आप जवाब दीजिए। हिंडनबर्ग ने वो रिपोर्ट बाकायदे वो नोटिस अपने वेबसाइट पर भी दी है, जिसमें उनको नोटिस क्यों भेजी गई है वो भी कारण है। उसका जवाब देने की बजाय अब ये फ्रंट खोला गया है। मैं फिर रिपोर्ट कर रहा हूं कि जब हिंडनबर्ग के खिलाफ बाकायदे सेबी ने एक नोटिस किया जुलाई में, अपनी पूरी इंक्वायरी कंप्लीट करने के बाद, जो सुप्रीम कोर्ट के जुरिसडिक्शन में हुई थी, उनके आदेश के कारण हुई थी, तब अपने बचाव के पक्ष में कोई जवाब दिए बिना उन्होंने यह अटैक किया है, बेसलेस अटैक, जिसका जवाब एक ग्रुप ने दिया है, हमें कुछ नहीं कहना है, जिसका जवाब सेबी के चेयरपर्सन ने दिया, उनके परिवार ने दिया, हमें कुछ नहीं कहना है, जिसका जवाब सेबी ने भी दिया है। ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বরাবরের লড়াই এই হিন্ডনবার্গ রিসার্চের 2023 সালে এদের পেছনে পড়েছিল, টানা 1 বছর এই নিয়ে পড়েছিল। আদানি গোষ্ঠীর পেছনে পড়ার সঙ্গে সঙ্গে ভারত সরকার এবং মোদীকে টানা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কাজটা কিছুই হলো না। সাজেদ পুনাওয়ালা কি বলছেন শুনুন আপনারা। That Hindenburg has shut down its shop and wound up its operations, that it was nothing more
than a motivated, sponsored, organized, targeted attack directed to destabilize the Indian economy. I would go on to say that it was nothing short of an act of economic anarchism and economic terrorism. But now that this Hindenburg report, which lacked in credibility, it was facing an investigation in the United States, the Supreme Court had dismissed its report, the Supreme Court had ordered that Hindenburg should be probed for the kind of losses it had caused to the Indian taxpayers and Indian investors while profiteering from them. Even though it lacked complete credibility, there was an Indian alliance partner of Hindenburg, the Congress Party and its ecosystem, that lapped up Hindenburg report as if it was a gospel straight from God. Today the question should be to the Congress Party and its ecosystem that now that Hindenburg itself has wound up its operations, will you wind up your entire bag of lies directed only and only at undermining the Indian state and Indian economy? In the virod of one person or one party, you have taken assistance of these Videshi alliance partners sponsored by Soros and other elements who are antithetical to the emergence and rise of India, who want to destabilize India, and you have targeted India. You have ensured that just for some political gain, and perhaps little more than political gain, perhaps even some kind of other gains, pecuniary or otherwise, you have ensured that the Indian economy, Indian state and Indian people suffer. Today the Congress Party and its ecosystem must answer that what was the reliance that they were placing on Hindenburg report. ये रिश्ता क्या कहलाता है? Why were they always using these Hindenburg reports and next day stalling parliament? The entire circle is now complete. That from the foreign soil, indication and fuzzy reports used to come, and on Indian soil, certain elements who anyways are saying that our fight was against the Indian state, use those fake propaganda reports to destabilize Indian economy. Rahul Gandhi, Congress Party must not only clarify, but they must apologize, because even their own allies later on struck a different note from them as far as this Hindenburg report and the entire issues that they were raising with regard to this Hindenburg report. Today, Congress Party must answer and clarify, and they must apologize to Indian people for attacking Indian state and Indian economy at behest of certain forces sitting abroad. We are now fighting the BJP, the RSS and the Indian state itself. শুধু আদানি নন, কিছুদিন আগেই ভারতের শেয়ার বাজারের যে নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার প্রধান মাধবী পুরী বুচ এবং তার স্বামীকে নিশানা করে এই হিন্ডেনবার্গ একটা রিসার্চ, একটা রিপোর্ট পেশ করেছিল। যদিও সেটাকে একেবারে চরিত্রহননের চেষ্টা বলে উড়িয়ে দেন এই সেবির প্রধান মাধবী পুরী বুচ এবং তার হাজব্যান্ড। এটাও তদন্ত হয়, কিন্তু এই তদন্ত রিপোর্টেও কিছুই উঠে আসেনি। নাথান অ্যান্ডারসন এই হিন্ডেনবার্গ রিপোর্ট রিসার্চ করে বানানো হয়, এর পেছনে কাদের হাত আছে সেটাই সবচেয়ে জানার প্রশ্ন ছিল, এবং অনেকেই বিজেপির তরফ থেকে অনেকেই এই হিন্ডেনবার্গ রিসার্চের পেছনেও যে জর্জ সোরসের টাকা কাটছে এমনটাই দাবি করা হয়েছিল। হিন্ডেনবার্গ রিসার্চের তো ঝাঁপ বন্ধ হয়ে গেল, এবার কি জর্জ সোরসের পালা? জর্জ সোরসের টাকাও যে এই ভারতের অর্থনীতি ফেলতে, ভারতের সরকারকে টলমল করতে জর্জ সোরসের টাকাও খাটছে, এমনটাই বিজেপির তরফ থেকে বরাবর বলা হয়। এবং বিজেপির তরফ থেকে বারবার এটাও অভিযোগ করা হয় যে এই জর্জ সোরসের ফাউন্ডেশন থেকে এমন কিছু কিছু সংস্থা টাকা পায় যার সঙ্গে কংগ্রেসের নেতা নেত্রীরাও যুক্ত আছেন। এবং এই নিয়ে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে। কিরণ রিজিজু তিনি বলেছিলেন যে এই যে সোনিয়া গান্ধী, যিনি আবার ফোরাম অব দ্য ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া প্যাসিফিক এই ফাউন্ডেশনের সহসভাপতি, সেই ফাউন্ডেশনেও জর্জ সোরস তার সংস্থার টাকা ঢোকে। জর্জ সোরসের টাকা ঢোকে ফোরাম অব দ্য ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া প্যাসিফিক, যার সহসভাপতির ভূমিকায় আছেন এই ফাউন্ডেশনের সোনিয়া গান্ধী। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে জর্জ সোরসের টাকা
এই সোনিয়া গান্ধীও পান ফোরাম অব দ্য ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া প্যাসিফিক, এই ফাউন্ডেশনে জর্জ সোরসের টাকাও ঢোকে। ফলে বুঝতেই পারছেন হিন্ডেনবার্গ রিসার্চের পর এবার কি জর্জ সোরসের পালা, নাকি জর্জ সোরস আর কোনো অপেক্ষা করবেন 2029-এর? আরো 5টা বছর তাকে অপেক্ষা করতে হবে এই ভারতের গদি উল্টাতে, কেন্দ্রীয় সংস্থাকে বিচলিত করতে, কেন্দ্রীয় সরকারকে বিচলিত করতে। আর কতদিন জর্জ সোরস, হিন্ডেনবার্গ, ডিপ স্টেট এরকম টাকা ছড়িয়ে ঠিক বাংলাদেশে যেমন মোহাম্মদ ইউনূসের মতন একজন কাঠপুতলি বসানো হয়েছে, তেমনি ভারতবর্ষের সরকারেও এরকম একজন কাঠপুতলি বসাতে চায় এই সমস্ত ভারতবর্ষের শত্রুরা। একটার তো ঝাঁপ বন্ধ হয়ে গেল, বাকিগুলোর কি হবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।